নমস্কার, আমি দিয়া। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আমি নীরব থাকতে পারি না, কেজরিদের ভর্ৎসনা করে আদালত অবমাননার মামলা বিচারপতির। এই রায় মানুষের রায় নয়, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক। হুমকি থেকে তোলাবাজির অভিযোগ, তৎপর রাজ্য সরকার, একদিনে গ্রেফতার 4 তৃণমূল নেতা। তোলাবাজির অভিযোগে গ্রেফতার দুর্গাপুরের 2 প্রাক্তন কাউন্সিলর, পুলিশের জালে তৃণমূলের ব্লক সভাপতিও। লক্ষ্য ঘুষপেটিয়া শূন্য বাংলা, সীমান্ত সিল করতে বিএসএফকে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু রাজ্যের। মুর্শিদাবাদের ধুলিয়ানে ভর দুপুরে সেনকো গোল্ড শোরুমে দুঃসাহসিক ডাকাতি, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই রোমহর্ষক দৃশ্য। দেশ জুড়ে একলাফে তেলের দাম বৃদ্ধি, ভবিষ্যতের কথা ভেবে বিশেষ বার্তা দিলীপ ঘোষের। বন্দে মাতরম, এবার সমস্ত স্কুলে বাধ্যতামূলক প্রার্থনা সঙ্গীত, এলো নয়া নির্দেশিকা। প্রথমে বহিষ্কার, 48 ঘন্টার মধ্যে বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। মমতার এনরোলমেন্টের রেকর্ড চাইল বার কাউন্সিল অব ইন্ডিয়া, লাইসেন্স কি আদৌ আছে, প্রশ্ন আইনজীবী মহলের। উচ্চ মাধ্যমিকে প্রথম অদ্রিতকে ভিডিও কল শুভেন্দু, শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর আর্জি বাবার। দলের মধ্যে গদ্দার ঢুকে আছে, বিধানসভা নির্বাচনে বীরভূমে তৃণমূলের ফলাফল নিয়ে বিস্ফোরক কাজল শেখ। কুণালের ফেসবুক পোস্ট, সমর্থন সচলের, কাকে কটাক্ষ করে এচড় পাকড়া বললেন তাপস রায়। যা ইচ্ছা করতে দিন, গেম খতম হয়ে গিয়েছে, মমতার হাইকোর্টে যাওয়া প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী। অভিষেকের গড়ে শনিবার প্রথম প্রশাসনিক সভা করতে যাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু। নজরে কি ফলতা বিধানসভার নির্বাচন? তামিলনাড়ুতে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী বিজয়, কেন্দ্রের সমান মহার্ঘ ভাতার ঘোষণা। কাকলিকে সরিয়ে কল্যাণকেই ফের লোকসভার মুখ্য সচেতক করলেন মমতা, বেঁধে বেঁধে থাকার বার্তা দলের সাংসদদের। কৈলানে তৃণমূল বিধায়কের প্রাসাদে পুলিশি হানা, যদিও অভিযানের আগেই ফেরার দিলীপ মণ্ডল। এবার থেকে রবিবার বন্ধ থাকবে পেট্রোল পাম্প, মোদের জ্বালানি বাঁচানোর আহ্বানে সাড়া। আগুনের পর এবার বুলডোজার, তিলজলায় বেআইনি বাড়ি ভাঙা ঘিরে রক্তক্ষয়ী সংগ্রাম, তপ্ত এলাকায় বিশাল পুলিশ বাহিনী। জ্বালানি সাশ্রয়ে পদক্ষেপ দিল্লি সরকারের, সপ্তাহে 2 দিন ওয়ার্ক ফ্রম হোম, নো কার ডে। উত্তরপ্রদেশে আছড়ে পড়ল প্রলয়ঙ্করী থান্ডার স্কোয়াল, প্রাণ হারিয়েছেন 89 জন। জিতে গেলেন তো, মুখোমুখি শুভেন্দুকে দেখেই চওড়া হাসি কুণালের, জড়িয়ে ধরলেন দিলীপ ঘোষ। প্রতিবাদ করার জন্য কাউকে পাশে পায়নি, 12 বছর আগের কোন ঘটনা বললেন লকেট। হাইকোর্টে মমতাকে চোর চোর স্লোগান, শ্রমিক বললেন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূলই। ভোট কিভাবে লুট হয়েছে সেই সত্যি সামনে আসবেই, কালীঘাটের সাংসদদের নিয়ে বৈঠকে যা যা বললেন মমতা অভিষেক। সাগরে নিম্নচাপের কারণে হাওয়া বদল, প্রবল বর্ষণে ভিজবে এই জেলাগুলি। 4 লক্ষ কোটির বাজেটে উন্নয়ন কেন ব্রাত্য, অর্থ দফতরকে পূর্ণাঙ্গ বাজেটের প্রস্তুতি নিতে বললেন মুখ্য সচিব। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নিন বিস্তারিত খবর। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে দাঁড়িয়ে সওয়াল করেন তিনি। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে শুধু সওয়াল নয়, প্রমাণ হিসেবে ছবিও তুলে ধরেন মমতা। রাজ্যের মানুষের সুরক্ষার জন্য আর্জিও জানান। কিন্তু প্রশ্ন উঠেছে, আইনজীবী হিসেবে সওয়াল করার এখতিয়ার আদৌ মমতার আছে? মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উল্লেখ করেন যে তিনি একজন আইনজীবী। বার কাউন্সিলের সদস্য হিসেবে তিনি চাইলে প্র্যাকটিসও করতে পারেন। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেলেও সেই সময় আইনজীবী হিসেবে সওয়াল করেননি তিনি। আর বৃহস্পতিবার দেখা যায় তার গায়ে আইনজীবীর পোশাক। সওয়াল করার আগেই তিনি জানিয়ে দেন 1985 সালে আইনজীবী হিসেবে বার কাউন্সিলে এনরোল করেছেন তিনি। মমতার রেকর্ড চাইল বার কাউন্সিল অব ইন্ডিয়া। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করার পর পশ্চিমবঙ্গের বার কাউন্সিলে চিঠি দিল বার কাউন্সিল অব ইন্ডিয়া। প্র্যাকটিস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈধ এনরোলমেন্ট আছে কিনা, কবে সাসপেন্ড করা হয়েছে, কবে রিজাম্পশন হয়েছে সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। 2 দিনের মধ্যে সব তথ্য জানাতে হবে। আদৌ লাইসেন্স আছে? প্রশ্ন আইনজীবী মহলের। মুখ্যমন্ত্রী পদ চলে যাওয়ার পর কিভাবে হঠাৎ সওয়াল করলেন, প্রশ্ন উঠেছে আইনজীবীদের একাংশের মধ্যে।
আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, কোনো আইনজীবীর কোনো পদ চলে গেলে অথবা বিচারপতি হয়ে গেলে আইনজীবী হিসেবে কিছুদিনের অব্যাহতি চান। পরবর্তী সময়ে তিনি নতুন করে ফের প্র্যাকটিস করতে চাইলে তাকে রেজাম্পশন অফ প্র্যাকটিসের শংসাপত্র নিতে হয় বার কাউন্সিলের কাছ থেকে। আইনজীবী আরও বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে গত 7ই মে পর্যন্ত কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আজ মামলা করেছেন আইনজীবী হিসেবে। এটা কিভাবে করা যায়? বার কাউন্সিলের কাছে অনুমতি নিতে হতো, আদৌ সেটা তিনি করেননি। তবে একাংশ আইনজীবীর বক্তব্য, এই অনুমতি না দিলেও চলে, এই সংক্রান্ত নির্দিষ্ট অর্ডারও আছে। উচ্চ মাধ্যমিকের কৃতীদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিডিও কলে প্রথমে স্থানাধিকারী অদ্রিত পালের সঙ্গে কথা বলেছেন তিনি। কথা হয়েছে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম ও পঞ্চম স্থানাধিকারী মেঘা মজুমদারের সঙ্গেও। পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কথা বলেন কৃতীদের বাবা মায়ের সঙ্গেও। উচ্চ মাধ্যমিকে প্রথম অদ্রিত পালের বাবা শুভেন্দু অধিকারীর কাছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোরও অনুরোধ করেছেন। অদ্রিতকে কি বলেছেন শুভেন্দু? উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল, প্রাপ্ত নম্বর 496। ভিডিও কলে তার সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, খুব ভালো রেজাল্ট করেছো, রাজ্যের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছো, আরও বড় হও, রাজ্যের মানুষকে গর্বিত করেছো তুমি। আগামী কয়েকদিনেই তাদের ডেকে পাঠানো হবে এবং সংবর্ধনা দেওয়া হবে বলেও জানিয়েছেন। অদ্রিতের বাবার সঙ্গে কথা বলার সময় শুভেন্দুর মুখে অর্থাৎ আরও এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর আর্জি মুখ্যমন্ত্রীকে অদ্রিত পালের বাবা ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, অদ্রিতের সাফল্যের পেছনে স্কুলের অবদান রয়েছে। আগামী দিনে শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক, এটাই প্রার্থনা করেছেন তিনি। পরে শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর অনুরোধ করেন। উচ্চ মাধ্যমিকে পঞ্চম মেঘা শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রী, তাকেও একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃতীদের সঙ্গে কথোপকথনের বিষয়ে সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রথম ও পঞ্চম স্থানাধিকারী দুই কৃতী ছাত্র ও ছাত্রী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল এবং শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রী মেঘা মজুমদারের সঙ্গে আজ ভিডিও কলের মাধ্যমে কথা বললাম। ওদের এই অসামান্য সাফল্যে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং একাগ্রতার মাধ্যমে ওরা সমগ্র রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল বীরভূম। গত বিধানসভা ভোটে বীরভূমের 11টি আসনের মধ্যে দুবরাজপুর বাদে বাকি 10টি কেন্দ্রেই জয়ী হয়েছিল ঘাসফুল। তবে সেই জেলাতেও এবারের বিধানসভা নির্বাচনে পরিবর্তনের সুর। 11টির মধ্যে 5টি আসনে তৃণমূল জয়ী হলেও 6টি আসনে জয় পেয়েছে বিজেপি। হারের ধাক্কা সামলাতে হয় তৃণমূল কংগ্রেসকে। এরপরই বিস্ফোরক অভিযোগ আনলেন কাজল শেখ। তার ইঙ্গিত, দলের অন্দরেই সমস্যা রয়েছে। কাজল শেখ এবিপি আনন্দকে জানান, বীরভূম জেলায় কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছিল আগের নির্বাচন। 2024-এর লোকসভা নির্বাচনেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাজ করেছি। এই নির্বাচনে 5টা আসনে আমরা জয়যুক্ত হয়েছি আর 6টায় পরাজিত হয়েছি। কেন পরাজিত হয়েছি সেই নিয়ে আমি আলাদা মন্তব্য করব না, নিশ্চয়ই উচ্চ নেতৃত্ব এই নিয়ে আলোচনা করেছে। এরপরে কাজল শেখ আরও বিস্ফোরক দাবি করেন, দলের মধ্যে গদ্দার ঢুকে আছে, সেই জন্যই পশ্চিমবাংলায় তৃণমূলের পরাজয়। দলের সঙ্গে যারা গদ্দারি করেছে তাদের চিহ্নিত করেছি, জানাবো রাজ্য নেতৃত্বকে। দল নিশ্চয়ই এই নিয়ে বিশ্লেষণ করছে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য কাজল শেখের। হাসানের তৃণমূল বিধায়কের আরও দাবি, বীরভূমে দলের শীর্ষ নেতৃত্ব হারের নেপথ্যে জড়িত। কারো নাম নেব না, বীরভূম জেলায় হারের জন্য দলের শীর্ষ নেতৃত্ব জড়িত আছে। দলের পরাজয়ের পর দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন একাধিক তৃণমূল নেতা। বেহালা পশ্চিমের বিদায়ী বিধায়ক ও পরাজিত তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়কে যেমন বলতে শোনা যায়, নেতাদের ঔদ্ধত্য ও অহংকার প্রকাশ পায়। তারা কথা শুনতে চায় না, তারা অ্যাভয়েড করার চেষ্টা করে। প্রাক্তন তৃণমূল বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, দলের বিপর্যয়ের পিছনে একজনই ব্যক্তি রয়েছে। দলটাকে তিলে তিলে শেষ করে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সংগঠন বলে কোনো জিনিস ছিল না, বলছেন নারায়ণগড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। কোনো সাংসদ বা বিধায়ক গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব বাংলার মানুষ মেনে নিতে পারেনি। উনি সাংসদ ও বিধায়কদের চাকর মনে করতেন। আমার মতে অভিষেক নয়, অভিশাপ। বিধানসভায় শপথ নিয়েই ইঙ্গিতপূর্ণ পোস্ট বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, তাপস রায়কে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম, পারিনি, দুর্ভাগ্য। সজল পুরপিতাও বটে। উত্তর ও মধ্য কলকাতায় তাপস রায় ও সজল ঘোষদের বাধ্য করা হয়েছিল দল ছাড়তে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন বিধায়ক তাপস রায়। তিনি বললেন,
বিষয়টা হচ্ছে কি, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের লোকজন, আরও কিছু কারণ ছিল সেদিকে যাচ্ছি না, আর একদিকে অভিষেকের পছন্দের লোকজন, দুটো আবার একে অপরের উল্টো। অরাজনৈতিক লোকদের, ধান্দাবাজ লোকেদের, স্বার্থপর সব লোক। আর এই বৈভব অর্থ রোজগারের বন্দোবস্ত করা বা টাকা তোলা, কাটমানি শব্দ ব্যবহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটা তো শুধু নিচের তলায় সীমাবদ্ধ ছিল এমন নয়, উপরের দিকেও ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মানুষের পালস খুব ভালো বোঝেন, বা দেওয়ালের লিখন। কিন্তু দেওয়ালের লিখন কে করিবে খণ্ডন? এরপর তাপস রায় এচড়ে পাকা বলে কটাক্ষও করেন। তিনি বলেন, তারপর আর কি, কার্বাইডে পাকা, এচড়ে পাকা, দল বাংলার, তার আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্যদিকে সজল ঘোষ কুণালের সঙ্গে সহমত পোষণ করলেও কটাক্ষ করতে ছাড়লেন না। সজল বলেন, সহজ ভাষায় বললে আনগাইডেড মিসাইল, কখন কোথায় কার কপালে আছড়ে পড়া যায় বলা যায় না। উনি যেটা বলেছেন সেটা ঠিক, আর উনিও আমার সঙ্গে এমন কিছু করেছেন সেটা সম্পূর্ণভাবে অনৈতিক, সেটার ব্যাখ্যা উনিও করতে পারবেন না। আমাকে আটকানোর চেষ্টা একমাত্র উনি করেছিলেন। কুণালের কথা না শুনে যে ভীষণ খুশি সেটাও বললেন সজল। হ্যাঁ, আজ আমি ভীষণ খুশি যে সেদিন আমি ওর কথা শুনিনি, তাহলে আজ আমাকে চোর শুনতে হতো। আজ আমি বিধানসভায় শপথ নিচ্ছি, সেটা নিতে পারতাম না, তাহলে আজ হয়তো বাজারে যেখানে যেতাম মানুষ আমাকে চোর বলতো, বললেন বরাহনগরের বিধায়ক সজল ঘোষ। বৃহস্পতিবার সকালে হঠাৎ হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, পরনে আইনজীবীর পোশাক, সঙ্গে একাধিক আইনজীবী। ভোট পরবর্তী হিংসার মামলায় সওয়াল করতে হাইকোর্টে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি মামলা দায়ের করেছিলেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে যাওয়া নিয়ে কি বললেন মিঠুন চক্রবর্তী? এদিন একটি ছবির প্রচারে শহরে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে নিয়ে যাওয়া নিয়ে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যা ইচ্ছা করতে বলুন, এতদিন ধরে যা ইচ্ছা করেছে এখনও যা ইচ্ছা করতে বলুন, আমাদের কিচ্ছু যায় আসে না। আগেও যা ইচ্ছা করেছে, এখনও যা ইচ্ছা করুন, যা ইচ্ছা জিজ্ঞাসা করুন। গেম খতম হো গেয়া, সব গেম খতম। এর আগে শপথ নেওয়ার দিনে কলকাতাতেই ছিলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির জয় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি। আর তারপরে বিজেপির সরকার গঠন হয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে যাওয়ার কটাক্ষ করলেন মিঠুন চক্রবর্তী। শপথ গ্রহণের দিন কি বলেছিলেন মিঠুন? বিজেপির শপথ গ্রহণের দিন মঞ্চে ছিলেন মিঠুন চক্রবর্তী। মিঠুন বলেছিলেন, আজকে আমাদের জয়ের দিন, আনন্দের দিন। আমার কাছে আজকের দিন স্বাধীনতার দিন, বাংলার স্বাধীনতার দিন। পশ্চিমবঙ্গে যে আগের সরকার আমাদের কেটেছে, আত্মহত্যা করিয়েছে, ধর্ষণ করিয়েছে, তাদের হাত থেকে মুক্তি দিয়েছি বলে আমার মনে হয় আজকের দিনটা আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করতেই পারি। একটা সময় বিজেপিকে সমর্থন করার জন্য কটাক্ষ শুনতে হয়েছে মিঠুন চক্রবর্তীকে। এদিন তিনি আরো বলেন, কত কটাক্ষ শুনেছি, নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে ঘুরতে ঘুরতে, কাউকে দেখায়নি, রক্ত মুছে এসে আবার প্রচার করেছি, মুড়ি আর শশা খেয়ে ক্যাম্পেইন করেছি। আজকে আমাদের জয়ের দিন। অভিষেকের গড় থেকেই নিজের প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছেন শুভেন্দু। তবে মুখ্যমন্ত্রীর এই সফরকে অনেকেই ফলতা বিধানসভার ভোটের আগে শাসক দলের রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন। নবগঠিত রাজ্য সরকারের প্রথম প্রশাসনিক বৈঠক করতে ডায়মন্ড হারবারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক পালাবদলের আগে পর্যন্ত ডায়মন্ড হারবারকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবেই মনে করা হতো, কারণ বর্তমানে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদও তিনি। সেখান থেকেই নিজের প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছেন শুভেন্দু। তবে মুখ্যমন্ত্রীর এই সফরকে অনেকেই ফলতা বিধানসভার ভোটের আগে শাসক দলের রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন। 2014 সাল থেকে টানা 3 বার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অভিষেক। 2024 সালের লোকসভা নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে 7,11,000 ভোটের ব্যবধানে জয়ী হন। যদিও এবারের বিধানসভা নির্বাচনে সেই ব্যবধান অনেকটাই কমেছে। তাই মনে করা হচ্ছে নিজের প্রশাসনিক বৈঠক থেকে ডায়মন্ড হারবারের মানুষের জন্য একাধিক প্রকল্প বা উন্নয়নমূলক ঘোষণা করতে পারেন শুভেন্দু। বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রীর সচিবালয় ডায়মন্ড হারবার সফরের কর্মসূচি চূড়ান্ত হয়েছে। নবান্ন সূত্রে খবর, একটি প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বিজেপির একটি কর্মী সম্মেলনেও যোগ দিতে পারেন নতুন মুখ্যমন্ত্রী। আগামী 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট। দ্বিতীয় দফায় সেখানে ভোট গ্রহণ হলেও পরে নির্বাচন কমিশন সেই ভোট বাতিল করে নতুন করে 21শে মে ভোট গ্রহণ এবং 24শে মে গণনার দিন ঘোষণা করেছে।
বর্তমানে সেখানে শাসক ও বিরোধী উভয় পক্ষই জোর কদমে প্রচার চালাচ্ছে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে ঘিরে ভোটের সময় কম বিতর্ক হয়নি। পরিস্থিতি সামাল দিতে উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল সিংহকেও আনা হয়েছিল, তা নিয়েও চলে তরজা। তবে 4 মে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার পক্ষে হাওয়া তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। এবার থেকে কেন্দ্রের সমান হারে ডিএ দেবে তামিলনাড়ু সরকারও বিজয় জানিয়েছেন। বর্ধিত ডিএ 2026 সালের 1 জানুয়ারি থেকেই কার্যকর হবে। 2025 সালের অগাস্টে আচমকাই মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কল্যাণ। মমতা তা গ্রহণও করে নিয়েছিলেন। সেই পর্বে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে প্রকাশ্য তরজা চলছিল কল্যাণের। বিধানসভা ভোটের নিরিখে বারাসাত এবং শ্রীরামপুর লোকসভার ফলাফল ড্র হয়েছে, কিন্তু সাংসদ হিসেবে বারাসাতের কাকলি ঘোষ দস্তিদারকে গোল দিয়ে দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 9 মাসের মধ্যেই পুরনো পদে ফিরলেন কল্যাণ। বৃহস্পতিবার কালীঘাটে তৃণমূলের সাংসদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই তিনি জানিয়ে দেন কল্যাণী এবার থেকে মুখ্য সচেতকের দায়িত্ব পালন করবেন। 2025 সালের অগাস্টে আচমকাই মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কল্যাণ। মমতা তা গ্রহণও করে নিয়েছিলেন। সেই পর্বে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে প্রকাশ্যে তরজা চলছিল কল্যাণের। তখনই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতার পদ থেকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্ব দেওয়া হয়। উপদলনেতা করা হয়েছিল শতাব্দী রায়কে। বৃহস্পতিবার কাকলিকে সরিয়ে ফের কল্যাণকেই পুরনো দায়িত্ব দিলেন মমতা। শ্রীরামপুর লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে এবার 5টি জিতেছে বিজেপি। ডোমজুর আর চণ্ডীতলা ধরে রাখতে পেরেছে তৃণমূল। বারাসাতের ক্ষেত্রেও তাই, সেখানেও 5-2 ব্যবধানে পিছিয়ে তৃণমূল। ফলে সংসদীয় দলে পদ বন্টনের ক্ষেত্রে যে বিধানসভার ফলাফল সূচক হয়নি তা স্পষ্ট। তাহলে কেন কাকলিকে সরিয়ে ফের কল্যাণ? এ প্রসঙ্গে তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা মেলেনি। তবে দলের অনেক সাংসদ একান্ত আলোচনায় জানিয়েছেন, এসআইআর থেকে শুরু করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট মামলা মোকদ্দমায় কল্যাণ যে ভূমিকা নিয়েছিলেন মমতা তারই পুরস্কার দিলেন। অন্য একটি অভিমত রয়েছে তৃণমূলের অন্দরে। সেই অংশের বক্তব্য, কল্যাণের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরাজিত হওয়ার পরেও তিনি দলের শীর্ষ নেতৃত্বের সামনে রাজনীতিতে টিকে থাকার কথা বলেছেন। বেশ কিছু আইনি প্রস্তাবও দিয়েছেন দলকে। অন্যদিকে কাকলির পুত্র বৈদ্যনাথ সমাজ মাধ্যমকে ধারাবাহিকভাবে যে ধরনের মন্তব্য করেছেন তাতে দল বিড়ম্বনায় পড়ছে। সব মিলিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন মমতা। তৃণমূল সূত্রে খবর, কাকলির ঘনিষ্ঠরাও আঁচ করছিলেন সংসদীয় দলে বারাসাতের সাংসদের মর্যাদা কমতে পারে, তার বিবিধ কারণ রয়েছে বলেই অভিমত। অন্য অংশের বক্তব্য, দলনেত্রী আগে থেকেই কাকলিকে জানিয়ে রেখেছিলেন। 2026-এর ভোটে জয়ী হন তৃণমূলের দিলীপ মণ্ডল। স্থানীয় বিজেপি নেতাদের হুমকির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে পুলিশি হানা দিলীপের বাড়িতে। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশি হানা। বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর থানা পুলিশের একটি দল হানা দেয় বিধায়কের পৈলানের বাড়িতে। দিলীপের সুসজ্জিত সেই বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালান পুলিশের তদন্তকারী আধিকারিকেরা। তার বাড়ি তৈরি হয়েছে বিশাল এলাকা জুড়ে। বাড়ি সংলগ্ন বাগানে রয়েছে সুইমিং পুল। যে কোনো রিসর্টে যে ধরনের সাজসজ্জা দেখা যায় তার থেকে কোনো অংশে কম নয়। স্থানীয় সূত্রে খবর, পুলিশি অভিযানের কিছুক্ষণ আগে ফেরার হন তিনি। দীর্ঘ তল্লাশি অভিযানের পরে বিকেল 4টে নাগাদ বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকেরা। তবে তারা তথ্য প্রমাণ মিলেছে কিনা তা স্পষ্ট নয়। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দিয়া আবারও ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।